হ্যালো স্টুডেন্টস, বায়োনি নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। আমরা বায়োমলিকুলস সম্পর্কে আলোচনা করছিলাম, অর্থাৎ এনসিইআরটির তোমাদের যে সিলেবাস আছে, ক্লাস 11-এর যে সিলেবাস আছে, তো ক্লাস 11-এর সিলেবাসে ইউনিট 3 চ্যাপ্টার 9 যে বায়োমলিকুল পোর্শন আছে, অর্থাৎ বায়োকেমিস্ট্রি পোর্শন আছে, তো বায়োকেমিস্ট্রি পোর্শনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আগের ক্লাসে আমি আলোচনা করেছি যে কিভাবে আমরা ম্যাক্রোমলিকুলস এবং মাইক্রোমলিকুলসকে সেপারেট করবো, এবং আজকে আমরা আলোচনা করব কার্বোহাইড্রেট সম্পর্কে। দেখো, প্রথমে আমি তোমাদেরকে বলবো যে এনসিইআরটিতে কোন পোর্শন আছে কার্বোহাইড্রেটে, এবং তার সঙ্গে সঙ্গে কোন অংশগুলো তোমাদেরকে পড়তে হবে। আমি একদম আমার নোটসের খাতা থেকে এই অংশগুলো তোমাকে বোঝানোর চেষ্টা করব, তোমাদেরকে কার্বোহাইড্রেট সম্পর্কে বোঝানোর চেষ্টা করবো। আশা করি এই ক্লাস দেখলে কার্বোহাইড্রেট সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে আজকে আমরা আলোচনা যেটা করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাক্রোমলিকুলস, তো সেটাই হলো কার্বোহাইড্রেট। দেখো, এনসিইআরটিতে প্রধানত কার্বোহাইড্রেট ডিফারেন্ট রকমের হতে পারে, তোমরা জানো, যেমন মোনোস্যাকারাইড হতে পারে, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। এনসিইআরটিতে কেবলমাত্র যেটা আলোচনা করা আছে সেটা হলো পলিস্যাকারাইড, কিন্তু তবুও মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এগুলো সম্পর্কেও কিন্তু একটু আইডিয়া আমার মনে হয় রাখা উচিত, এবং তবেই কিন্তু কার্বোহাইড্রেট সম্পর্কে তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া তৈরি হয়ে যাবে। তো কার্বোহাইড্রেট মানে কি? কার্বোহাইড্রেট মানে আমরা জানি যে পলিহাইড্রক্সি, অ্যালডিহাইড এবং কিটোন, সেগুলো সম্পর্কে আমি পড়ে আছি, কার্বোহাইড্রেটের স্ট্রাকচার ইত্যাদি এগুলো সম্পর্কে আমি পড়ে আছি। তার আগে বলে নিই যে কার্বোহাইড্রেট কিন্তু এক রকমের পলিমার। তো পলিমার মানে কি? প্রধানত ডিফারেন্ট টাইপের মোনোমার নিয়ে প্রধানত এই পলিস্যাকারাইড তৈরি হয়, এবং সেই জন্য কার্বোহাইড্রেট হচ্ছে পলিমার, এবং তার সঙ্গে সঙ্গে এই কার্বোহাইড্রেটকে আমরা ম্যাক্রোমলিকুলসের মধ্যে রাখবো। বায়োমলিকুলের সেপারেশন যে টেকনিক যেটা ছিল আগের দিন আমরা দেখেছিলাম, তো সেই সেপারেশন টেকনিকে আমরা দেখেছিলাম যে এই কার্বোহাইড্রেট কিন্তু অ্যাসিড ইনসলিউবল পুলের মধ্যে থাকে। সুতরাং এটা কোথায় থাকবে? অ্যাসিড ইনসলিউবল পুলে আমরা প্রধানত কার্বোহাইড্রেটকে দেখতে পাই। তো এই অংশ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অ্যাসিড ইনসলিউবল পুলে আমরা কার্বোহাইড্রেটকে দেখতে পাই। যেহেতু কার্বোহাইড্রেট পলিমার, তাহলে কার্বোহাইড্রেট কিন্তু অসংখ্য মোনোমার নিয়ে তৈরি হবে। ধরে রাখো এটা একটা মোনোমার, এটা মোনোমার, এরকম ডিফারেন্ট টাইপের মোনোমার নিয়ে তৈরি হবে। তার মানে সিম্পল সুগার দিয়ে প্রধানত এরা তৈরি হয়, যেমন গ্লুকোজ ইত্যাদি, এরকম ডিফারেন্ট টাইপের মোনোমার থাকে। এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো সেগুলোই হচ্ছে মোনোস্যাকারাইড। তো এই যে মোনোস্যাকারাইড আছে, এই মোনোস্যাকারাইডগুলো প্রধানত যে বন্ড দিয়ে যুক্ত থাকবে, তো তাকেই আমরা বলবো গ্লাইকোসাইডিক বন্ড। প্রথমেই দেখবে যে এনসিইআরটিতে প্রথমেই যে অংশ যেটা দেওয়া আছে, তো সেটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে প্রথমেই তোমাদেরকে জানতে হবে যে এই গ্লাইকোসাইডিক বন্ড কাকে বলে। সুতরাং কার্বোহাইড্রেট যেটা হচ্ছে একটা স্পেশাল টাইপের পলিমার, তো এই পলিমার প্রধানত ডিফারেন্ট মোনোমার দিয়ে তৈরি হবে, এবং এই মোনোমারগুলো যে বন্ড দিয়ে লেগে থাকবে, তো তাকেই আমরা বলবো গ্লাইকোসাইডিক বন্ড। এবং গ্লাইকোসাইডিক বন্ড প্রধানত যে প্রসেসে তৈরি হয় সেটা হচ্ছে ডিহাইড্রেশন প্রসেসে তৈরি হয়। তাহলে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হওয়ার জন্য প্রধানত ওয়াটার রিলিজড হয়ে যায়, অর্থাৎ ডিহাইড্রেশন প্রসেসে এক্ষেত্রে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয়। এবং এক্ষেত্রে দেখো, এই যে দুটো যে মোনোমার আছে, তো এই মোনোমারের এক্ষেত্রে এই জায়গাতে কার্বন থাকবে, এবং এই মোনোমারের কার্বন, অর্থাৎ একটি মোনোমারের কার্বন এবং অন্য মোনোমারের কার্বনের মধ্যেই জেনারেলি এই গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয়। তাহলে গ্লাইকোসাইডিক বন্ড মানে এক্ষেত্রে এই যে বন্ড আমি লিখলাম, এটা একটা মোনোমারের কার্বন এবং এটা একটা মোনোমারের কার্বন, এবং ওয়াটার রিলিজড হওয়ার ফলে এই দুটো কার্বনের মাঝখানে অক্সিজেন থাকতে পারে, অথবা এক্ষেত্রে নাইট্রোজেন থাকতে পারে। তো এই যে বন্ড, এটাই কিন্তু গ্লাইকোসাইডিক বন্ড, রাইট? তো এই গ্লাইকোসাইডিক বন্ড সম্পর্কে প্রধানত তোমাদের এনসিইআরটিতে এই অংশই প্রধানত মেনশন করা আছে। আমি জাস্ট এখন এনসিইআরটিতে যে অংশ আছে সেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এবং তারপরে বাকি অংশগুলো আমরা আলোচনা করব। এবার দেখো, কার্বোহাইড্রেট প্রধানত ডিফারেন্ট রকমের হতে পারে। আগে বলে দিই যে কার্বোহাইড্রেটের বিভিন্ন টাইপসগুলো একটু দেখে নাও, কারণ এগুলো সম্পর্কেই আমাদের আলোচনা। তো কার্বোহাইড্রেট প্রধানত মোনোস্যাকারাইড হতে পারে, অর্থাৎ সিম্পল সুগার অর্থাৎ মোনোমার নিয়ে তৈরি হতে পারে, তো সেটাই হচ্ছে মোনোস্যাকারাইড। এবং তার সঙ্গে সঙ্গে কার্বোহাইড্রেট দেখো ডাইস্যাকারাইড হতে পারে, অথবা দুটি মোনোস্যাকারাইড যখন পরস্পরের সঙ্গে গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত হয়, তো তখনই তাকে আমরা বলবো ডাইস্যাকারাইড। এবং তার সঙ্গে সঙ্গে কার্বোহাইড্রেট প্রধানত পলিস্যাকারাইড হতে পারে, রাইট? সুতরাং কার্বোহাইড্রেট অনেকগুলো মোনোস্যাকারাইড গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত হয়ে পলিস্যাকারাইড তৈরি করে। এক্ষেত্রে যে মোনোস্যাকারাইড আছে, এই মোনোস্যাকারাইড দেখো, কার্বোহাইড্রেটের যে জেনারেল যে ফর্মুলা সেটা হচ্ছে CnH2O(N). ওকে, সুতরাং CnH2O(N), N সমান যেখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 3। তার মানে কার্বোহাইড্রেটের মধ্যে 3টে কার্বন থাকতে পারে, 4টে, 5টা, 6টা ইত্যাদি এরকম ডিফারেন্ট কার্বন থাকতে পারে। যদি 5 কার্বন যুক্ত হতে পারে কার্বোহাইড্রেট, তো 5 কার্বন যুক্ত, যেমন রাইবোজ, আমরা প্রত্যেকেই জানি যে রাইবোজ হচ্ছে 5 কার্বন যুক্ত সুগার। আবার দেখো,
6 কার্বনযুক্ত সুগার যেমন গ্লুকোজ হতে পারে, তাহলে মনোস্যাকারাইডে প্রধানত এই সমস্ত অংশগুলোই তোমাদেরকে পড়তে হবে। এবং তার সঙ্গে সঙ্গে কার্বোহাইড্রেট প্রধানত 2 ধরনের হতে পারে। অ্যালডিহাইড গ্রুপযুক্ত কার্বোহাইড্রেট হতে পারে, তো তাকে আমরা বলবো অ্যালডোজ, এবং কিটো গ্রুপযুক্ত কার্বোহাইড্রেট হতে পারে, তো তাকে আমরা বলবো কিটোজ। তাহলে এই যে মনোস্যাকারাইড আছে, এই মনোস্যাকারাইড প্রধানত 2 ধরনের হয়, একটি হলো অ্যালডোজ এবং আরও একটা হলো কিটোজ। যে সমস্ত মনোস্যাকারাইডে অ্যালডিহাইড গ্রুপ থাকবে তো তাদেরকেই আমরা বলবো অ্যালডোজ, এবং যে ক্ষেত্রে কিটো গ্রুপ থাকবে তো তাকেই আমরা বলবো কিটোজ, রাইট। অ্যালডিহাইড গ্রুপ বলতে যে ক্ষেত্রে আমরা এরকম টাইপের গ্রুপ দেখতে পাবো, এবং কিটোজ বলতে যে ক্ষেত্রে আমরা এই গ্রুপ দেখতে পাবো, তো সেটাই হচ্ছে কিটোজ। এরপরে যে পোর্শন আছে সেটা হচ্ছে ডাইস্যাকারাইড। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। দেখো, ডাইস্যাকারাইড প্রধানত দুটো মনোস্যাকারাইড গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত হয়ে ডাইস্যাকারাইড তৈরি করে। যেমন মল্টোজ আছে এক রকমের ডাইস্যাকারাইড, তার সঙ্গে সঙ্গে সুক্রোজ আছে এবং তার সাথে সাথে ল্যাকটোজ আছে। তাহলে মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ এগুলো সব হচ্ছে ডাইস্যাকারাইড। দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গ্লুকোজ থাকে, অর্থাৎ মনোস্যাকারাইড হিসেবে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু গ্লুকোজ থাকে, কারণ গ্লুকোজ একটা মনোস্যাকারাইড। এবং তার সঙ্গে সঙ্গে মল্টোজে আমরা গ্লুকোজ প্লাস গ্লুকোজ দেখতে পাবো, এবং সুক্রোজে আমরা দেখতে পাবো গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এবং ল্যাকটোজে আমরা দেখতে পাবো গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। তাহলে গ্লুকোজ প্লাস গ্লুকোজ হচ্ছে মল্টোজ, সুক্রোজ হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এবং ল্যাকটোজ হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। তাহলে এগুলোই হচ্ছে ডাইস্যাকারাইড। এবং পলিস্যাকারাইড মানে কি? পলিস্যাকারাইড আবার 2 ধরনের হতে পারে। একটা অলিগোস্যাকারাইড হতে পারে, অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডের ক্ষেত্রে কি হচ্ছে? অলিগোস্যাকারাইডের ক্ষেত্রে অন্তত 10টা মনোস্যাকারাইড, ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই যে 10টা মনোস্যাকারাইড পরস্পরের সঙ্গে গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত হয়ে প্রধানত অলিগোস্যাকারাইড তৈরি করে। এবং তার সঙ্গে সঙ্গে এর থেকে বেশি যখন অনেকগুলো যখন মনোস্যাকারাইড যখন যুক্ত হয়, ধরে রাখো তোমার 100 বা তার সঙ্গে সঙ্গে 10,000 মনোস্যাকারাইড যখন যুক্ত হবে, তো তখন যে স্ট্রাকচার তৈরি করে, তো সেটাই হচ্ছে পলিস্যাকারাইড। এবং এনসিআরটিতে মেনলি তোমাদের যেটা মেনশন করা আছে যে বায়োম্যাক্রোমলিকুলস হিসাবে, তো সেটাই হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে যেটা আমরা আলোচনা করব মেনলি যে বায়োম্যাক্রোমলিকুলসে, এক্ষেত্রে আমরা পলিস্যাকারাইড মেনলি দেখব যে কোন কোন অংশগুলো প্রধানত এক্ষেত্রে এনসিআরটিতে মেনশন করা আছে। দেখো, পলিস্যাকারাইড হচ্ছে অ্যাসিড ইনসলেবল পেলেটে আমরা দেখতে পাই এবং লং চেন সুগার। তাহলে পলিস্যাকারাইড কিন্তু লং চেন সুগার, তার মানে কি অসংখ্য মনোস্যাকারাইড গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত হয়ে প্রধানত পলিস্যাকারাইড তৈরি করে, রাইট। এবং ডিফারেন্ট টাইপের পলিস্যাকারাইড প্রধানত তোমাদের এক্ষেত্রে পড়তে হবে, যেমন সেলুলোজ আছে, স্টার্চ আছে, গ্লাইকোজেন আছে, ইনিউলিন আছে, কাইটিন আছে, এরকম ডিফারেন্ট টাইপের পলিস্যাকারাইড কিন্তু তোমাদের আইডিয়া রাখতে হবে। তো প্রথমেই আমি আলোচনা আরেকটু কন্টিনিউ করব। প্রথমে মনোস্যাকারাইড সম্পর্কে আলোচনা করব, তারপরে ডাইস্যাকারাইড, এবং তার সঙ্গে সঙ্গে কার্বোহাইড্রেট প্রকৃতপক্ষে কী, এই অংশগুলো আমরা প্রথমে আগে দেখে নেব। তাহলে তোমাদের কাছে টোটাল বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। একটু দেখো, তাহলে কার্বোহাইড্রেট হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট, অর্থাৎ সব থেকে বেশি মোস্ট অ্যাবান্ডেন্ট বায়োমলিকুলস অন আর্থ। পৃথিবীতে যত বায়োমলিকুলস আছে তার মধ্যে সব থেকে বেশি যে বায়োমলিকুলস যেটা পাওয়া যায়, তো সেটাই হচ্ছে কার্বোহাইড্রেট, মোস্ট অ্যাবান্ডেন্ট বায়োমলিকুলস অন আর্থ। এবং দেখো, সেলুলোজ, স্টার্চ প্রধানত ডায়েটারি কার্বোহাইড্রেট এদেরকে বলা হয়, কারণ দ্য অক্সিডেশন অফ দ্য কার্বোহাইড্রেট। তো এক্ষেত্রে যেটা প্রথমেই যেটা দেওয়া আছে, তো সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেটের প্রধানত কিছু ইউটিলিটি দেওয়া আছে, ঠিক আছে। সো দিস ইজ দ্য চিপ সোর্স অফ এনার্জি, প্রধানত আমাদেরকে এনার্জি প্রোভাইড করে। কার্বোহাইড্রেট প্রধানত এনার্জি প্রোভাইড করে 50 থেকে 60% অফ দ্য এনার্জি ইন আওয়ার ডায়েট। মানে আমরা যে প্রতিদিন যে খাবার খাই, ডায়েট মানে খাবার খাই, এবং সেই খাবারের অন্তত 50 থেকে 56% এনার্জি প্রধানত আমরা কার্বোহাইড্রেট থেকে পাই। দিস ইজ দ্য স্ট্রাকচারাল এলিমেন্ট অফ দ্য সেল ওয়াল অ্যান্ড দ্য প্লাজমা মেমব্রেন। তাহলে দেখো, আমরা জানি যে সেলুলোজ প্রধানত প্ল্যান্টের সেল ওয়াল মেটেরিয়ালস। সেলুলোজ এক রকমের কার্বোহাইড্রেট, প্ল্যান্টের সেল ওয়ালে বা কোষ প্রাচীরে সেলুলোজ থাকে, এবং ফাঞ্জের কোষ প্রাচীরে কিন্তু কাইটিন থাকে। এগুলো কিন্তু এক রকমের কার্বোহাইড্রেট, এবং তার সঙ্গে সঙ্গে কার্বোহাইড্রেট কিন্তু প্লাজমা মেমব্রেনেও পাওয়া যায়। এবং প্রেজেন্ট ইন দ্য কানেকটিভ টিস্যু অফ এনিম্যালস, অর্থাৎ এনিম্যালসের বিভিন্ন যোগ কলাতে পাওয়া যায়। এই নোটসে অনেক কিছু বিষয় লেখা আছে, কিন্তু যেটা মেনলি তোমাদের নিটের জন্য লাগবে আমি সেগুলোই তোমাদেরকে বলছি। লুব্রিকেট দ্য স্কেলিটাল জয়েন্টস অ্যান্ড দ্য সেল কমিউনিকেশন অ্যান্ড দ্য ইমিউনিটি, অর্থাৎ আমাদের যে স্কেলিটাল যে জয়েন্টস আছে মানে সাইনোভিয়াল ফ্লুইডের প্রধানত আমরা কার্বোহাইড্রেটকে দেখতে পাই। অ্যান্ড সার্ভ অ্যাজ ইন্টারমিডিয়েট মেটাবলাইট হিসাবে কাজ করে। অ্যাক্টস অ্যাজ দ্য ব্লাড গ্রুপ অ্যান্টিজেন। আমরা প্রত্যেকেই জানি যে আরবিসি পর্দার মধ্যে প্রধানত যে স্পেসিফিক যে অ্যান্টিজেন থাকে, এবং সেই অ্যান্টিজেনের ওপর বেশ করে প্রধানত আমরা ব্লাড গ্রুপ আমরা প্রধানত করি আর কি, অ্যান্টিজেনের ওপর বেশ করে। ধরে রাখো কোনোভাবে
এ অ্যান্টিজেন আছে, তাহলে কোনো মানুষের আরবিসি ধরে রাখো এটা হচ্ছে আরবিসি মেমব্রেন, এবং আরবিসি মেমব্রেনে এই যে অ্যান্টিজেন আছে এই অ্যান্টিজেনের উপর ভিত্তি করে প্রধানত ব্লাড গ্রুপিং করা হয়। যদি আলফা অ্যান্টিজেন থাকে তাহলে সেই ব্যক্তির ব্লাড গ্রুপ কিন্তু এ ব্লাড গ্রুপ হবে, যদি বিটা অ্যান্টিজেন থাকে তাহলে বি ব্লাড গ্রুপ হবে, আলফা বিটা যদি দুটোই থাকে তাহলে এবি ব্লাড গ্রুপ হবে। তো এই যে অ্যান্টিজেন আছে এই অ্যান্টিজেন কিন্তু কার্বোহাইড্রেট, এবং ফুল সেট অফ কার্বোহাইড্রেট প্রডিউসড বাই অ্যান অর্গানিজম ইজ কল্ড দ্য গ্লাইকোম। কোনো একটা অর্গানিজম জীবের দেহতে যে টোটাল যে কার্বোহাইড্রেট যেটা তৈরি হয় সমস্ত কার্বোহাইড্রেটকেই আমরা বলবো গ্লাইকোম। তাহলে একটা বেসিক আইডিয়া আমরা পেলাম যে কার্বোহাইড্রেট প্রধানত কী কাজ করে। কার্বোহাইড্রেট জেনারেলি যে কাজ করবে সেটা হচ্ছে আমাদেরকে এনার্জি প্রোভাইড করে, এবং ব্লাড গ্রুপ অ্যান্টিজেন হিসাবে কার্বোহাইড্রেট কাজ করে। তো বেসিক কেমিস্ট্রি দেখো, গ্রুপ অফ দ্য অর্গানিক কম্পাউন্ড কনসিস্টিং অফ দ্য কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন ইন দ্য রেশিও অফ 1:2:1। তাহলে কার্বোহাইড্রেটের যে জেনারেল ফর্মুলা CnH2O হোল এন, সুতরাং এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন এবং অক্সিজেন 1:2:1 রেশিওতে আছে। এক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেন যেহেতু 2:1 অর্থাৎ জলের অনুপাতে থাকে, তো সেই কারণের জন্য একে অনেক সময় জল অঙ্গার বলা হয়। তাহলে জেনারেল ফর্মুলা কার্বোহাইড্রেটের হচ্ছে CnH2O হোল এন, যেক্ষেত্রে n ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 3। তো আগে যেটা বলা হতো যে কার্বোহাইড্রেটকে বলা হচ্ছে হাইড্রেটস অফ কার্বন, অর্থাৎ কার্বনের সঙ্গে যখন জল যুক্ত থাকবে তো তখনই তাকে আমরা বলবো কার্বোহাইড্রেট। এই যে ফর্মুলা আছে এই ফর্মুলার কিছু এক্সেপশন আছে, যেমন ফর্মালডিহাইড এবং অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড এবং এক্ষেত্রে দেখো ইনোসিটল, এরা প্রধানত এই টাইপের জেনারেল ফর্মুলা কার্বোহাইড্রেটের সঙ্গে করেসপন্ড করে, কিন্তু এরা কিন্তু কার্বোহাইড্রেট নয়। দেখো এক্ষেত্রে CnH2 হোল এন, ফর্মালডিহাইডের ক্ষেত্রে এন সমান যদি আমরা 1 ধরি তাহলে তার সংকেত কি হচ্ছে HCHO, ফর্মালডিহাইড। আবার দেখো অ্যাসিটিক অ্যাসিড, তাহলে ফর্মালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড এবং ইনোসিটল এরা যদিও কার্বোহাইড্রেটের মতো এরকম এই ফর্মুলাকে ফলো করে, কিন্তু তবুও এরা কিন্তু কার্বোহাইড্রেট নয়। এবং যেটা গুরুত্বপূর্ণ দেখো, ডিঅক্সিরাইবোজ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইজ এ কার্বোহাইড্রেট বাট নট ফিট দ্য CnH2O হোল এন ফর্মুলা। তাহলে ডিঅক্সিরাইবোজ, এই ডিঅক্সিরাইবোজ প্রধানত আমরা জানি যে ডিএনএতে থাকে, ডিএনএতে প্রধানত 2' ডিঅক্সিরাইবোজ থাকে, অর্থাৎ 2 নম্বর কার্বন পজিশন। এক্ষেত্রে তো 6টা কার্বন থাকে, তার মধ্যে 2 নম্বর কার্বন পজিশনে প্রধানত অক্সিজেন থাকে না। তাহলে এই যে ডিঅক্সিরাইবোজ এটা যদিও কার্বোহাইড্রেট, কিন্তু এই ফর্মুলা সে ফলো করে না। তাহলে এখন কার্বোহাইড্রেটের কি ডেফিনেশন? কার্বোহাইড্রেটের এখন ডেফিনেশন যেটা বলছে যে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর দ্য পলিহাইড্রক্সি কিটোন, অর্থাৎ কার্বোহাইড্রেটের মধ্যে প্রধানত যে ফাংশনাল গ্রুপ থাকবে সেটা অ্যালডিহাইড গ্রুপ, অথবা যে ফাংশনাল গ্রুপ থাকবে সেটা হচ্ছে কিটোন গ্রুপ, রাইট? তো এবার দেখো এক্ষেত্রে তোমরা কার্বোহাইড্রেটের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে অ্যালডিহাইড গ্রুপ, এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে কিটো গ্রুপ আছে। কার্বোহাইড্রেট দেখতে পাচ্ছ যে দুটো কার্বোহাইড্রেট দেখতে পাচ্ছ, একটা হলো অ্যালডোজ এবং আর একটা হলো কিটোজ। তাহলে কার্বোহাইড্রেটের মধ্যে দুই ধরনের ফাংশনাল গ্রুপ থাকবে, একটি অ্যালডিহাইড গ্রুপ এবং আর একটা কিটো গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপ মানে HC ডাবল বন্ডেড ও, আর কিটো গ্রুপ মানে হচ্ছে C ডাবল বন্ডেড ও। এক্ষেত্রে যে কার্বোহাইড্রেট দেখতে পাচ্ছ, তো এক্ষেত্রে প্রধানত তিনটে এক্ষেত্রে এদের প্রধানত কার্বন থাকে, অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি লিখি যে C3H6O3, তাহলে দেখো এই যে স্ট্রাকচার আছে এক্ষেত্রে HC ডাবল বন্ডেড ও, আবার 3টে কার্বন আছে 1 2 3, এবং এক্ষেত্রে দেখো HC ডাবল বন্ডেড ও, কার্বনের জেনারেলি 4টে হাত থাকে, তাহলে একটা, আর এদিকে দুটো, 3টে, আর এদিকে 4টে। আবার এক্ষেত্রে দেখো এই যে স্ট্রাকচার আছে এক্ষেত্রে HOH আছে, CH2OH আছে, সুতরাং এটা হলো গ্লিসারলডিহাইড। যেহেতু এক্ষেত্রে ফাংশনাল গ্রুপ প্রধানত অ্যালডিহাইড গ্রুপ, তাহলে এটাকে আমরা বলবো অ্যালডোজ। আবার দেখো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে কিটো গ্রুপ আছে, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এটাও কিন্তু 3 কার্বনযুক্ত একটি কার্বোহাইড্রেট। তো প্রথম ক্ষেত্রে যখন কিটো গ্রুপ কিন্তু 2 নম্বর কার্বন পজিশনে থাকবে, এটা হচ্ছে 2 নম্বর কার্বন পজিশন। তো 2 নম্বর কার্বন পজিশনে জেনারেলি কিটো গ্রুপ থাকে, তাহলে CH2OH 2 নম্বর কার্বন পজিশনে কিটো গ্রুপ, আবার 3 নম্বর কার্বন পজিশনে নর্মাল CH2OH, তাহলে এটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। সো দিস ইজ কল্ড অ্যাজ কিটোজ। তাহলে এখনো পর্যন্ত আমরা যেটা দেখলাম যে কার্বোহাইড্রেটের যে জেনারেল এম্পেরিক্যাল ফর্মুলা সেটা হচ্ছে CnH2 হলেন, যেখানে n সমান গ্রেটার দ্যান ইকুয়াল টু 3, কিন্তু কোনো কোনো কেমিক্যালে এই ফর্মুলা ফলো করলেও তারা কিন্তু কার্বোহাইড্রেট নয়। এবং তার সঙ্গে সঙ্গে ডিঅক্সিরাইবোজ যদিও একটা কার্বোহাইড্রেট যেটা ডিএনএতে থাকে, কিন্তু তবুও সে কিন্তু নর্মাল ফর্মুলা ফলো করে না, অর্থাৎ CnH2 হোল এন ফলো করেন। এবং কার্বোহাইড্রেট মানে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোন, অর্থাৎ যেক্ষেত্রে অনেকগুলো OH গ্রুপ থাকবে, এমন একটা কম্পাউন্ড যার মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনযুক্ত কম্পাউন্ড, যার মধ্যে অনেকগুলো কার্বন থাকবে। পলিহাইড্রক্সি মানে অনেকগুলো OH গ্রুপ থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে আমরা অ্যালডিহাইড এবং ফাংশনাল গ্রুপ হিসাবে অ্যালডিহাইড এবং কিটো গ্রুপকে আমরা দেখতে পাবো। এরপর দেখো ক্লাসিফিকেশন, যেটা তোমাদের আমি বলছিলাম যে কার্বোহাইড্রেট প্রধানত মোনোস্যাকারাইড মানে সিম্পল সুগার হতে পারে,
এবং এই সিম্পল সুগার এর মধ্যে সব থেকে যেটা বেশি যেটা পাওয়া যায়, মানে একটি মাত্র মনোমার দিয়ে তৈরি হতে পারে, মোস্ট অ্যাবান্ডেন্ট যে সিম্পল সুগার সেটা 6 কার্বনযুক্ত সুগার গ্লুকোজ। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 কার্বনযুক্ত যে সুগার হবে তো সেটাই হচ্ছে গ্লুকোজ। এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে দেখো এই গ্লুকোজ সমস্ত মনোস্যাকারাইড, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অল দ্য মনোস্যাকারাইড আর রিডিউসিং ইন নেচার। সমস্ত মনোস্যাকারাইড কিন্তু রিডিউসিং সুগার, সমস্ত মনোস্যাকারাইডকে বলা হয় রিডিউসিং সুগার। এবং মনোস্যাকারাইড প্রধানত দুই ধরনের হতে পারে, অর্থাৎ এটা অ্যালডোজ হতে পারে যেমন কিটোজ হতে পারে। অ্যালডোজে প্রধানত অ্যালডিহাইড গ্রুপ 1 নম্বর কার্বন পজিশনে থাকবে, আর কিটোজে কিটো গ্রুপ প্রধানত 2 নম্বর কার্বন পজিশনে থাকবে। যে অংশগুলো শুধুমাত্র তোমাদের লাগবে আমি সেটাই তোমাদেরকে বলছি। এবং মনোস্যাকারাইড প্রধানত সুইট হয়, সুইট টেস্টিং এবং সলিউবল ইন ওয়াটার। সুতরাং এই অংশগুলোই হচ্ছে মনোস্যাকারাইড। এবার একটুখানি দেখে নাও এই যে মনোস্যাকারাইড যে স্ট্রাকচার আছে, দেখো এক্ষেত্রে যে কার্বন দেখতে পাচ্ছ, দ্য কার্বন অ্যাটম হুজ 4 ভ্যালেন্সিস আর স্যাটিসফাইড বাই 4 ডিফারেন্ট গ্রুপ অফ দ্য অ্যাটম, তো তাকেই আমরা বলবো আলফা কার্বন। তাহলে এই জায়গাতে দেখো এই যে কার্বন আছে এবং এই কার্বনে প্রধানত কার্বোহাইড্রেটের 4টে ডিফারেন্ট গ্রুপ লেগে থাকে, এবং সেই কারণের জন্যই একে আমরা বলবো অ্যাসিমেট্রিক অর্থাৎ কাইরাল কার্বন। অ্যালডোজ সুগারের 1 নম্বর কার্বনকে আমরা বলবো অ্যানোমেরিক কার্বন। আবার কিটোজ সুগারের যে 2 নম্বর যে কার্বন আছে তো তাকেই আমরা বলবো অ্যানোমেরিক কার্বন। তাহলে এই জায়গাতে আমরা দেখে নিলাম যে আলফা কার্বন কাকে বলে, যে কার্বনে 4টে ডিফারেন্ট গ্রুপ লেগে থাকবে 4টে ভ্যালেন্সিতে, প্রধানত কার্বনের 4টে হাত থাকে, তাহলে 4টে ডিফারেন্ট গ্রুপ লেগে থাকে তো তাকেই আমরা বলবো কাইরাল কার্বন বা অ্যাসিমেট্রিক কার্বন। এবং এই জায়গাতে তাহলে অ্যানোমেরিক কার্বন কাকে বলে, কার্বোহাইড্রেটের যে অংশে যে কার্বনের সঙ্গে প্রধানত ফাংশনাল গ্রুপ লেগে থাকে। তাহলে অ্যালডোজ সুগারে আমরা দেখলাম যে 1 নম্বর কার্বনে ফাংশনাল গ্রুপ থাকে, তাহলে সেই C1 যে কার্বন তো সেটাই প্রধানত অ্যানোমেরিক কার্বন, এবং কিটোজ সুগারে C2 কার্বন হলো অ্যানোমেরিক কার্বন। তো এই অংশগুলো এই অ্যানোমার সম্পর্কে একটুখানি তোমরা মাথায় রাখবে যে অ্যানোমেরিক কার্বন কাকে বলে। তাহলে দেখো এরপরে যে পোর্শন আছে সেটা হচ্ছে অ্যালডোজ এবং কিটোজ। তো অ্যালডোজের প্রধানত যে ফাংশনাল যে গ্রুপ থাকবে সেটা অ্যালডিহাইড গ্রুপ, এবং কিটোজে যে ফাংশনাল গ্রুপ থাকবে সেটা হলো কিটো গ্রুপ। এবং এক্ষেত্রে 3 কার্বনযুক্ত সুগারকে আমরা জেনারেলি বলবো ট্রাইওজ। তাহলে 3 কার্বনযুক্ত সুগার কি আছে, গ্লিসারালডিহাইড। দেখো 1টা 2টো 3টে, তার মানে 3টে কার্বন আছে, এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে ফাংশনাল গ্রুপ কি আছে, অ্যালডিহাইড গ্রুপ আছে, তার মানে এটা কিন্তু অ্যালডোজ। তো এই যে স্ট্রাকচার এটা কিন্তু গ্লিসারালডিহাইড। এই দুটো স্ট্রাকচারে শুধুমাত্র একটু মাথায় রাখবে। তাহলে গ্লিসারালডিহাইড হচ্ছে এটা, আর 3 কার্বনযুক্ত যে কিটোজ যে সুগার আছে তো সেটাই হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটন। তো ডাইহাইড্রক্সি অ্যাসিটনে কিন্তু কোনো কাইরাল কার্বন থাকে না, বাকি সমস্ত মনোস্যাকারাইডে কিন্তু কাইরাল কার্বন থাকে। এবং এক্ষেত্রে যে 1 নম্বর যে কার্বন তো সেটা হচ্ছে অ্যানোমেরিক কার্বন, আর এক্ষেত্রে কিটোজ সুগারে যে 2 নম্বর যে কার্বন সেটা কিন্তু অ্যানোমেরিক কার্বন। তাহলে গ্লিসারালডিহাইড কিন্তু এক রকমের 3 কার্বনযুক্ত অ্যালডোজ সুগার, এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন কিন্তু 3 কার্বনযুক্ত কিটোজ সুগার। এবং দেখো 4 কার্বনযুক্ত সুগার যেটা আছে সেটা হচ্ছে টেট্রোজ। কটা কার্বন আছে, 1 2 3 4, 4টে কার্বন আছে। এবং এই 4টে কার্বন যেহেতু অ্যালডোজ আছে তাহলে ফাংশনাল গ্রুপ কোথায় থাকবে, 1 নম্বর কার্বন পজিশনে। আর যেহেতু এটা কিটোজ তাহলে ফাংশনাল গ্রুপ কোথায় থাকবে, কিটো গ্রুপ কোথায় থাকবে, 2 নম্বর কার্বন পজিশনে। এই স্ট্রাকচারগুলো অত মনে না রাখলেও চলবে, কিন্তু তোমরা গ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোনের স্ট্রাকচার কিন্তু একটু তোমরা প্র্যাকটিস করবে। এবং 5 কার্বনযুক্ত যে সুগার আছে দেখো পেন্টোজ, এবং আমরা প্রত্যেকেই জানি যে রাইবোজ সুগার 5 কার্বনযুক্ত সুগার এবং রাইবিউলোজ। তাহলে অ্যান ইন্টারমিডিয়েট অফ দ্য ফটোসিনথেসিস, আমরা জানি যে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় প্রধানত রাইবিউলোজ বিসফসফেট তৈরি হয়। তাহলে এই যে রাইবোজ আছে এই রাইবোজ প্রধানত আমরা আরএনএতে দেখতে পাই। দেখো 5টা কার্বন 1 2 3 4 and 5, 5টা কার্বন আছে। এবং যেহেতু এরা অ্যালডোজ সুগার তাহলে 1 নম্বর কার্বন পজিশনে আমরা দেখছি যে ফাংশনাল গ্রুপ আছে। আবার যেহেতু রাইবিউলোজ কিন্তু একটা কিটোজ সুগার তাহলে 2 নম্বর কার্বনে আমরা দেখছি যে ফাংশনাল গ্রুপ আছে। এবং 6 কার্বনযুক্ত যে সুগার আছে দেখো এক্ষেত্রে গ্লুকোজ, গ্যালাক্টোজ এবং ফ্রাক্টোজ। তাহলে গ্লুকোজ, ফ্রাক্টোজ এবং গ্যালাক্টোজ এরা কিন্তু 6 কার্বনযুক্ত সুগার। এর মধ্যে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ কিন্তু অ্যালডোজ এবং ফ্রুক্টোজ বা ফ্রাক্টোজ কিন্তু কিটোজ। তাহলে দেখো গ্লুকোজে কটা কার্বন আছে, 1 2 3 4 5 এবং 6। এবং এই যে 6টা কার্বন আছে তাহলে যেহেতু এটা অ্যালডোজ সুগার একদম সিম্পল স্ট্রাকচার, তাহলে 1 নম্বর কার্বন এক্ষেত্রে আমরা ফাংশনাল গ্রুপ দেখতে পাচ্ছি, 2 নম্বর কার্বন নর্মাল, কিন্তু 3 নম্বরে ওইচ গ্রুপ বাঁ দিকে থাকবে, আবার এক্ষেত্রে এইচ গ্রুপ ডান দিকে থাকবে। আবার দেখো বাকি সব কিন্তু এইচ গ্রুপ কিন্তু বাঁ দিকে আছে, কেবলমাত্র 3 নম্বর কার্বন পজিশনে গ্লুকোজের ক্ষেত্রে ওইচ গ্রুপ বাঁ দিকে থাকবে আর এইচ গ্রুপ ডান দিকে থাকবে।
আর গ্যালাক্টোজের ক্ষেত্রে 3 এবং 4 নাম্বার উভয় কার্বন পজিশনেই OH গ্রুপ বাঁদিকে থাকবে, আর ফ্রুক্টোজ যেটা আছে সেক্ষেত্রে 3 নাম্বার কার্বন পজিশনে OH গ্রুপ কেবলমাত্র বাঁদিকে থাকবে। অ্যারাউন্ড দ্য 1 কার্বন অ্যাটম, দুটো সুগার যখন একটি কার্বন অ্যাটমে যখন তাদের কনফিগারেশন ডিফারেন্ট হয় তো তখনই তাকে আমরা বলবো এপিমার। তাহলে এই জায়গাতে দেখো এটা অ্যালডোজ সুগার, যেমন ম্যানোজ আমরা দেখতে পাচ্ছি, তো ম্যানোজে এক্ষেত্রে দেখো ম্যানোজ যেটা আছে তো ম্যানোজে দেখতে পাচ্ছ যে এটা 1 নাম্বার কার্বন, এটা তাহলে 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4, 5 এবং 6, এটাও কিন্তু একটা হেক্সোজ সুগার। আবার ডি গ্লুকোজে দেখো, গ্লুকোজে আমরা দেখেছিলাম যে 3 নাম্বার কার্বনে OH গ্রুপ বাঁ দিকে থাকবে এবং H গ্রুপ ডান দিকে থাকবে। তাহলে ম্যানোজ এবং ডি গ্লুকোজের মধ্যে দেখো সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রুপের ওরিয়েন্টেশন OH এবং H এর ওরিয়েন্টেশন একই আছে সমস্ত কার্বনের ক্ষেত্রে। কেবলমাত্র যদি ম্যানোজ এবং গ্লুকোজকে যদি আমরা কনসিডার করি তাহলে 2 নাম্বার কার্বনে H আর OH এর ওরিয়েন্টেশন বা সজ্জা ডিফারেন্ট হচ্ছে। তার মানে ডি ম্যানোজ এবং ডি গ্লুকোজ এরা কিন্তু পরস্পরের এপিমার, কারণ ডি ম্যানোজ অ্যান্ড দ্য ডি গ্লুকোজ ডিফার অনলি অ্যাট দ্য C2 কার্বন পজিশন, এবং সেই কারণের জন্য তাদেরকে আমরা এপিমার বলবো। আবার ডি গ্যালাক্টোজ আর ডি গ্লুকোজ এরা দুজনে কিন্তু এপিমার। কেন? এই জায়গাতে দেখো ডি গ্লুকোজে আমরা দেখছি যে 3 নাম্বার কার্বনে OH গ্রুপ বাঁ দিকে আছে, আবার H গ্রুপ ডান দিকে আছে। আবার দেখো এই ডি গ্লুকোজের ক্ষেত্রে 4 নাম্বার কার্বনে কিন্তু H গ্রুপ বাঁ দিকে থাকবে, আবার OH গ্রুপ ডান দিকে থাকবে। কিন্তু গ্যালাক্টোজের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, OH গ্রুপ বাঁ দিকে আবার H গ্রুপ ডান দিকে আছে। তার মানে এই অংশটা জাস্ট একটু ফোকাস করবে, কারণ হেক্সোজ সুগার অনেক সময় দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু অংশ আছে এনানসিওমার ইত্যাদি, এই অংশগুলো এগুলো প্রধানত তোমাদের লাগবে না। এরপর যেটা লাগবে তো সেটা হচ্ছে অ্যানোমার, যেটা বলছিলাম যে অ্যানোমেরিক কার্বন অ্যাটম। যদি কোনো অ্যালডোজ সুগার হয় তো অ্যালডোজ সুগারের 1 নাম্বার কার্বন যে পজিশন, 1 নাম্বার যে কার্বন তো তাকেই আমরা বলবো অ্যানোমেরিক কার্বন। আবার যদি কিটোজ হয় তাহলে তার যে 2 নাম্বার যে কার্বন তো তাকেই আমরা বলবো অ্যানোমেরিক কার্বন। ডিপেন্ডিং অন পজিশন অফ দ্য OH ইন দ্য অ্যানোমেরিক কার্বন অর দ্য রিডিউসিং সেন্টার, এবং এই অ্যানোমেরিক কার্বনকেই বলা হয় রিডিউসিং সেন্টার, 2 ফর্মস অর দ্য আইসোমার ক্যান বি ফাউন্ড। তোমাদের পরীক্ষাতে প্রচুর প্রশ্ন দেওয়া হয় যে রিডিউসিং সুগার কোনগুলো, তাহলে সমস্ত মনোস্যাকারাইড কিন্তু এক্ষেত্রে রিডিউসিং সুগার। এবং অনেক সময় কি হয়, কার্বোহাইড্রেটের প্রথম আমরা যে স্ট্রাকচার যেটা দেখলাম তো সেটা হচ্ছে চেন ফর্ম, তো অনেক সময় এক্ষেত্রে এরকম সাইক্লিক ফর্ম আমরা দেখতে পাই। তো এই জায়গাতে দেখো এটা হচ্ছে প্রধানত অ্যালডোজ সুগার একটা আমরা দেখতে পাচ্ছি। তো এই অ্যালডোজ সুগারে এই যে 1 নাম্বার যে কার্বন আছে এটা হচ্ছে অ্যানোমেরিক কার্বন। ডিপেন্ডিং অন দ্য পজিশন অফ OH ইন দ্য অ্যানোমেরিক কার্বন, অর্থাৎ OH গ্রুপ অ্যানোমেরিক কার্বনের কোথায় থাকবে তো তার উপর ভিত্তি করে প্রধানত আমরা কার্বোহাইড্রেটকে প্রধানত দুটো ফর্ম আমরা পাই। যখন OH গ্রুপ ইজ প্রেজেন্ট বিলো দ্য রিং অফ দ্য অ্যানোমেরিক কার্বন, তাহলে OH গ্রুপ কোথায় আছে, অ্যানোমেরিক কার্বন রিংয়ের নিচের দিকে যখন থাকবে তখনই তাকে আমরা বলবো আলফা ফর্ম। আবার দেখো OH গ্রুপ যখন অ্যানোমেরিক কার্বনের উপরের দিকে যখন থাকবে তো তখনই তাকে আমরা বলবো বিটা ফর্ম। তাহলে আলফা ফর্ম আর বিটা ফর্ম দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অ্যানোমেরিক কার্বন আমরা দেখলাম, অ্যালডোজ সুগারে 1 নাম্বার কার্বনকে আমরা বলবো অ্যানোমেরিক কার্বন, এবং কিটোজ সুগারের 2 নাম্বার কার্বনকে আমরা বলবো অ্যানোমেরিক কার্বন। এবং অ্যানোমেরিক কার্বনে যখন রিং স্ট্রাকচার তৈরি হবে কোনো কার্বোহাইড্রেটে তখন OH গ্রুপ কোথায় থাকবে, যদি নিচের দিকে যদি থাকে তখন তাকে আমরা বলবো আলফা ফর্ম। যেমন এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে স্ট্রাকচার আছে এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, আর এক্ষেত্রে দেখো OH গ্রুপ যেহেতু উপরের দিকে আছে তাহলে এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। তাহলে দেখো এখনও যে অংশ আমি আলোচনা করলাম সেটা হচ্ছে যে মনোস্যাকারাইড, ডিফারেন্ট যে মনোস্যাকারাইড আছে এই মনোস্যাকারাইডটা ট্রায়োজ হতে পারে, টেট্রোজ হতে পারে, পেন্টোজ হতে পারে, ডিফারেন্ট মনোস্যাকারাইড হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে অ্যানোমেরিক কার্বন দেখলাম এবং আলফা ফর্ম এবং বিটা ফর্ম দেখলাম। তো এই অংশগুলো প্রধানত আমরা এখনো পর্যন্ত আমরা দেখলাম। এবং তার সঙ্গে সঙ্গে যে ডিফারেন্ট যে মনোস্যাকারাইড আছে তো সেই মনোস্যাকারাইডের স্ট্রাকচার আমরা দেখলাম যে মনোস্যাকারাইডের ডিফারেন্ট স্ট্রাকচার। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রপার্টিজ, অর্থাৎ রিডিউসিং এবং নন রিডিউসিং সুগার। দেখো প্রথমেই এই জায়গাতে একটুখানি কনসেপশন রাখো, লস অফ ইলেকট্রন ফ্রম ওয়ান সাবস্টেন্স ইজ অক্সিডেশন, অর্থাৎ কোনো সাবস্টেন্স থেকে যদি ইলেকট্রন যদি লস হয় তখন তাকে বলে জারণ। আর অ্যাডিশন অফ দ্য ইলেকট্রন টু অ্যানাদার সাবস্টেন্স ইজ কল্ড দ্য রিডাকশন। তাহলে দেখো এক্ষেত্রে একটা আমরা সিম্পল একটা ফর্মুলা এক্ষেত্রে আমি লিখেছি, একটা সিম্পল ইকুয়েশন। সোডিয়ামের সঙ্গে ক্লোরিন যুক্ত হয়েছে, তাহলে সোডিয়াম থেকে ইলেকট্রন রিলিজড হয়েছে, তার ফলে সোডিয়াম Na+ পরিণত হয়েছে। তাহলে যখন ইলেকট্রন যখন রিলিজড হয় তখনই তাকে আমরা বলবো অক্সিডেশন, আর ইলেকট্রন যখন অ্যাড হবে তখনই তাকে আমরা বলবো রিডাকশন বা বিজারণ। অর্থাৎ প্লাস যদি কোনোভাবে বেড়ে যায় তখনই তাকে আমরা বলবো জারণ, আর প্লাস যদি কোনোভাবে কমে যায় তখন তাকে আমরা বলবো বিজারণ। এবং এই জায়গাতে দেখো সুগার ক্যাপেবল অফ রিডিউসিং ফেরিক অর দ্য কিউপ্রিক আয়ন টু দ্য ফেরাস অর দ্য কিউপ্রাস আয়ন ইজ কল্ড দ্য রিডিউসিং সুগার। তাহলে রিডিউসিং সুগার বা বিজারণধর্মী শর্করা আমরা কাকে বলবো, যে সমস্ত শর্করা ফেরিক
অর দ্য কিউপ্রিক আয়নকে অর্থাৎ Fe3+ কে অথবা কিউপ্রিক আয়ন মানে Cu2+ কে যারা ফেরাস অর কিউপ্রাস আয়নে যদি পরিণত করে তাহলে তাকেই আমরা বলবো রিডিউসিং সুগার। আমি কি বলেছিলাম, যদি প্লাস যদি কমে যায় কোনো কম্পাউন্ড থেকে তো তখনই তাকে আমরা বলবো রিডাকশন। তাহলে এক্ষেত্রে দেখো কিউপ্রিক আয়নে কি আছে, 2+ আছে, তাহলে 2+ কমে কত হচ্ছে, শুধু প্লাস হয়ে যাচ্ছে, তার মানে কিউপ্রিক আয়ন এক্ষেত্রে রিডিউস হয়ে যাচ্ছে। আবার ফেরিক আয়ন ফেরাস আয়নে পরিণত হচ্ছে, Fe2+ পরিণত হচ্ছে। তার মানে কিছু সুগারের এটা প্রপার্টি আছে যে ফেরিক আয়ন থেকে ইলেকট্রন এক্ষেত্রে ফেরিক আয়ন থেকে এক্ষেত্রে তার প্লাসকে প্রধানত কমিয়ে দেওয়ার তার প্রপার্টি আছে। অর্থাৎ ফেরিক আয়নকে সে কি করে দিচ্ছে, ফেরাস আয়নে সে পরিণত করছে। তার মানে এই টাইপের যে সুগার তো তাকেই আমরা বলবো রিডিউসিং সুগার। অল দ্য মোনোস্যাকারাইডস আর রিডিউসিং সুগার। সমস্ত মোনোস্যাকারাইড, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট, অল দ্য মোনোস্যাকারাইড, সমস্ত মোনোস্যাকারাইড কিন্তু রিডিউসিং সুগার। সমস্ত ডাইস্যাকারাইড আর দ্য রিডিউসিং সুগার। আবার বলছি, অল দ্য মোনোস্যাকারাইড আর রিডিউসিং সুগার, সমস্ত মোনোস্যাকারাইড কিন্তু রিডিউসিং সুগার এবং সমস্ত ডাইস্যাকারাইড রিডিউসিং সুগার except sucrose and the tree haloes. Very very important, this portion is very very important. অল দ্য মোনোস্যাকারাইড, সমস্ত মোনোস্যাকারাইড কিন্তু রিডিউসিং সুগার। সমস্ত ডাইস্যাকারাইড, কেবলমাত্র সুক্রোজ ছাড়া সমস্ত ডাইস্যাকারাইড কিন্তু রিডিউসিং সুগার। কেন সুক্রোজ রিডিউসিং সুগার নয়? কারণ সুক্রোজ এবং ট্রি হ্যালোজে কোনো ফ্রি অ্যানোমেরিক কার্বন অ্যাটম থাকে না। অ্যানোমেরিক কার্বন মানে কি? অ্যানোমেরিক কার্বন মানে যেখানে বললাম যে কার্বনে ফাংশনাল গ্রুপ থাকবে তো সেটাই অ্যানোমেরিক কার্বন। যেহেতু সুক্রোজে কোনো রকম ফ্রি অ্যানোমেরিক কার্বন অ্যাটম থাকে না এবং সেই কারণের জন্য সুক্রোজ কিন্তু নন রিডিউসিং সুগার। দিস পোর্শন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? তো যে অংশগুলো প্রধানত ইম্পর্টেন্ট আমি এক্ষেত্রে সেগুলোই তোমাদেরকে বলছি। তাহলে দেখো, অল দ্য মোনোস্যাকারাইড অ্যাট দ্য রিডিউসিং সুগার, অর্থাৎ এক্ষেত্রে অ্যানোমেরিক কার্বনকে কিন্তু ফ্রি হতে হবে। বিসাইড দ্য আরএনএ, আরও কিছু বিসাইড আরএনএ দ্য রাইবোজ সুগার ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ এটিপি, এনএডি, এনএডিপি অ্যান্ড দ্য এফএডি। তাহলে রাইবোজ সুগার কেবলমাত্র যে আরএনএ তৈরি করে তাই নয়, এছাড়া এটিপি, এনএডি, এনএডিপি এবং এফএডিও তৈরি করে। অ্যারাবিনস প্রধানত তাকে অকার্স ইন দ্য গাম অ্যারাবিক। এক্ষেত্রে দেখো, প্রথম যে মোনোস্যাকারাইড যেটা আছে সেটা হচ্ছে গ্লুকোজ এবং গ্লুকোজকে ডেক্সট্রোজ বলা হয় এবং ডেক্সট্রোজকে ব্লাড সুগার বলা হয়। গ্লুকোজ ইজ ফাউন্ড ইন গ্রেপস এবং সেই কারণের জন্য গ্লুকোজকে আমরা গ্রেপ সুগার বলবো। গ্লুকোজ ইজ দ্য মেন রেসপিরেটরি সাবস্ট্রেট, কারণ গ্লুকোজ থেকেই পরবর্তীকালে যে গ্লাইকোলাইসিস হবে এবং তার ফলে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে এবং এই পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, অ্যাসিটাইল কোয়ে ক্রেব সাইকেলের মধ্যে ঢুকবে। তো সেই জন্য বলছে যে গ্লুকোজকে আমরা ডেক্সট্রোজ বলবো। গ্লুকোজকে যেহেতু গ্রেপসের মধ্যে পাওয়া যায় সেই জন্য একে আমরা গ্রেপ সুগার বলবো এবং তার সঙ্গে সঙ্গে গ্লুকোজ কিন্তু মেন রেসপিরেটরি সাবস্ট্রেট। আদার টাইপস অফ হেক্সোসেস কনভার্টেড ইন্টু দ্য গ্লুকোজ বাই দ্য লিভার। অন্য 6 কার্বনযুক্ত সুগার গ্লুকোজে পরিণত হয় লিভারের মধ্যে। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ফ্রাক্টোজ। তাহলে ফ্রাক্টোজকে আমরা বলবো লেভুলোজ একে বলা হয় এবং ফ্রাক্টোজ প্রধানত হানি, মধু এবং মিষ্টি ফলে পাওয়া যায়, সেই জন্য একে বলে ফ্রুট সুগার। যে অংশগুলো ইম্পর্টেন্ট আমি হাইলাইট করেছি এইগুলো ভালো করে পড়বে। এবং ফ্রুক্টোজ ইজ দ্য সুইটেস্ট সুগার, সব থেকে মিষ্টি যে সুগার তো সেটাই হচ্ছে ফ্রুক্টোজ। তাহলে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং লাস্ট যে মোনোস্যাকারাইড আছে তো সেটা হচ্ছে গ্যালাক্টোজ। গ্যালাক্টোজ ইজ নট ফাউন্ড ইন ফ্রি স্টেজ, এটা প্রধানত ফ্রি পাওয়া যায় না, ফ্রিলি পাওয়া যায় না, কারোর সঙ্গে যুক্ত থাকে এবং গ্যালাক্টোজ সবসময় গ্লুকোজের সঙ্গে যুক্ত হয়ে সেটা মিল্ক সুগার তৈরি করে। তো তাহলে গ্যালাক্টোজকেই মিল্ক সুগারের মধ্যে প্রধানত আমরা গ্যালাক্টোজকে পাবো এবং তার সঙ্গে সঙ্গে গ্লাইকোলিপিডসের মধ্যেও কিন্তু আমরা গ্যালাক্টোজকে আমরা পাই। এবং ম্যানোজ নট ফাউন্ড ইন দ্য ফ্রি স্টেট। অ্যালবুমিন, ম্যানোজ অকার্স ইন অ্যালবুমিন অফ এগ অ্যালবুমিনে ম্যানোজ থাকে অ্যান্ড ইন দ্য উড অ্যাজ কম্পোনেন্ট অফ দ্য হেমিসেলুলোস, এবং কাঠেতেও আমরা ম্যানোজকে পাবো এবং গ্যালাক্টোজকে বলা হয় ব্রেন সুগার। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে 3 ধরনের যে মোনোস্যাকারাইড অর্থাৎ গ্লুকোজকে কি বলা হয়, ফ্রুক্টোজকে কি বলা হয়, এই অংশগুলো খুব ইম্পর্ট্যান্ট, এবং গ্যালাক্টোজকে প্রধানত কি বলা হয়। তার সঙ্গে সঙ্গে ম্যানোজ প্রধানত এগ অ্যালবুমিনের মধ্যে আমরা ম্যানোজকে আমরা দেখতে পাই। এছাড়া ডেরিভেটিভস অফ দ্য মোনোস্যাকারাইড অর্থাৎ মোনোস্যাকারাইড থেকে বিভিন্ন রকমের মোনোস্যাকারাইডের বিভিন্ন রকমের ফর্ম আমরা পেতে পারি, যেমন গ্লুকোজ অ্যামাইন, গ্যালাক্টোজ অ্যামাইন ইত্যাদি মোনোস্যাকারাইডের বিভিন্ন রকম ফর্ম। মোনোস্যাকারাইডের পরে যে কার্বোহাইড্রেট যেটা থাকবে তো তাকেই আমরা বলবো অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডের মধ্যে প্রধানত 2 থেকে 10টা মোনোস্যাকারাইড গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে এবং গ্লাইকোসাইডিক বন্ড ওয়াটার এলিমিনেট হয়ে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয়, অর্থাৎ গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হওয়ার যে প্রসেস সেটা কিন্তু ডিহাইড্রেশন রিয়াকশন।
এরপরে দেখো ডাইস্যাকারাইড প্রধানত ডিফারেন্ট রকমের হয়। প্রথমেই যেটা তোমাদের বলছিলাম যে মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ এবং ট্রিহ্যালোজ, এই 4 রকমের ডাইস্যাকারাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ডাইস্যাকারাইডের কম্পোনেন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথম যেটা আছে দেখো, তো সেটা হচ্ছে মল্টোজ। আগে একটুখানি দেখে নাও যে কম্পোজিশন। মল্টোজ মানে কি? মল্টোজকে প্রধানত বলা হয় মল্ট সুগার বলা হয়। ইট ইজ দ্য ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ইন দ্য স্টার্চ ডাইজেশন। তো স্টার্চ ডাইজেশন এটা প্রধানত তৈরি হয়। তো মল্টোজের প্রধানত দুটো গ্লুকোজ থাকবে, দেখো আলফা ডি গ্লুকোজ আর আলফা ডি গ্লুকোজ। আমি তোমাদের বলেছি যে আলফা ডি প্রধানত আমরা কাকে বলি। সুতরাং মল্টোজের মধ্যে দুটো গ্লুকোজ গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত থাকে। তাহলে এই দুটো গ্লুকোজ মানে মল্টোজ প্রধানত আলফা ডি গ্লুকোজ আর আলফা ডি গ্লুকোজ দিয়ে তৈরি হয়। মল্টোজের পরেই যেটা থাকবে তো সেটা হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজকে বলা হয় মিল্ক সুগার। এর মধ্যে β14 গ্লাইকোসাইডিক বন্ড থাকে এবং এটা যেটা দিয়ে তৈরি হবে সেটা হচ্ছে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। ওকে, এবং ল্যাকটোজ প্রধানত লিস্ট সুইটেস্ট সুগার। ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ দ্য ল্যাকটোজ প্রধানত কোথায় থাকবে? হিউম্যান মিল্কে থাকবে। ইন প্ল্যান্টস দ্য ট্রান্সপোর্ট অফ দ্য সুগার ইজ প্রেজেন্ট ইন দ্য ফর্ম অফ দ্য সুক্রোজ। এরপরে যে ডাইস্যাকারাইড আসবে তো সেটাই হচ্ছে সুক্রোজ। এবং উদ্ভিদের ক্ষেত্রে যে খাদ্যের পরিবহন হয় মেনলি তো সেটা হচ্ছে সুক্রোজ ফর্মে পরিবাহিত হয়। এবং সুক্রোজকে কিন্তু আমরা ইনভার্ট সুগারও বলতে পারি। সুক্রোজকে কিন্তু আমরা ইনভার্টেড সুগারও আমরা বলতে পারি। সুক্রোজ ইজ কল্ড দ্য কেন সুগার অর দ্য টেবল সুগার অর দ্য কমার্শিয়াল সুগার। সুক্রোজ ইজ কম্পোজড অফ আলফা ডি গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ। তাহলে আলফা 1 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ প্রধানত থাকে। তাহলে ফ্রুক্টোজের যে লিঙ্কেজ থাকবে আলফা 1 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তো প্রথমেই তোমাদের যেটা আমি প্রথমেই লেখার চেষ্টা করছিলাম একটু তোমাদেরকে দেখাই। দেখো এক্ষেত্রে যেটা বলছিলাম যে ডাইস্যাকারাইড, তো ডাইস্যাকারাইড প্রধানত 3 ধরনের হবে, একটা মল্টোজ, একটা সুক্রোজ, একটা ল্যাকটোজ, যেটা জেনারেলি পরীক্ষাতে আসে। তুমি কি করে মনে রাখবে? মাসেলস, ঠিক আছে, মল্টোজ মাসেলস, এস সুক্রোজ মানে মাসেলসের এস এবং তার সঙ্গে সঙ্গে ল্যাকটোজ মাসেলসের এল, এবং প্রত্যেকটাতে গ্লুকোজ দিয়ে দাও। তাহলে গ্লুকোজ 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 এবং তারপরে গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ দাও। তাহলে গ্লুকোজ একটা মনোস্যাকারাইড। তাহলে মল্টোজ কি দিয়ে তৈরি হবে? গ্লুকোজ প্লাস গ্লুকোজ। সুক্রোজ কি দিয়ে তৈরি হবে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। এবং ল্যাকটোজ কি দিয়ে তৈরি হবে? গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। সুতরাং এইগুলোই প্রধানত এগুলোকেই আমরা বলবো ডাইস্যাকারাইড এবং তাদের কম্পোনেন্ট। তাহলে আমরা দেখলাম যে কত রকমের প্রধানত ডাইস্যাকারাইড পাওয়া যায়, এটা আমরা দেখলাম। এরপরে যেটা আসবে তো সেটাই হচ্ছে পলিস্যাকারাইড। এবং প্রথমে আমি তোমাদের এনসিইআরটিতে যে পোর্শন আছে পলিস্যাকারাইড সম্পর্কে আগে সেটা লিখি এবং তারপরে আমি আমার নোটস থেকে তোমাদেরকে বলবো যে কোন অংশগুলো পড়তে হবে। তো পলিস্যাকারাইড কিন্তু একটা লং চেন সুগার, মানে অসংখ্য মনোস্যাকারাইড, এইভাবে অসংখ্য মনোস্যাকারাইড গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে প্রধানত যুক্ত হয়ে জেনারেলি পলিস্যাকারাইড তৈরি করে। তাহলে পলিস্যাকারাইড কিন্তু লং চেন সুগার, ঠিক আছে। এবং প্রধানত এরা থ্রেড লাইক হবে এবং অ্যাসিড ইনসলিউবল পার্ট, অর্থাৎ অ্যাসিড ইনসলিউবল পার্ট। অবভিয়াসলি অ্যাসিড ইনসলিউবল পার্টে তাহলে কি কি থাকবে? অ্যাসিড ইনসলিউবল পার্টে থাকবে পলিস্যাকারাইড, তার সঙ্গে সঙ্গে প্রোটিন এবং তার সঙ্গে সঙ্গে নিউক্লিক অ্যাসিড। এবং প্রথমেই তোমাদের যে পলিস্যাকারাইড যেটা এক্সাম্পল যেটা দেওয়া আছে এনসিইআরটিতে যেটা দেওয়া আছে আগে প্রথমে তোমাদের বলি, তো সেটাই হচ্ছে সেলুলোজ, ঠিক আছে। তাহলে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে সেলুলোজ। সেলুলোজের মধ্যে কেবলমাত্র 1 টাইপ অফ মনোস্যাকারাইড থাকে। তাহলে এখানে 1 টাইপের মনোস্যাকারাইড, অর্থাৎ যে মনোস্যাকারাইডগুলো থাকবে কেবলমাত্র এক রকমের মনোস্যাকারাইড থাকবে। 1 টাইপ অফ মনোস্যাকারাইড প্রধানত আমরা সেলুলোজে দেখতে পাই। এবং সেই মনোস্যাকারাইড কিন্তু গ্লুকোজ। যেহেতু এক রকমের মনোস্যাকারাইড আমরা সেলুলোজে দেখতে পাই তো সেই কারণের জন্য সেলুলোজ কিন্তু হোমোপলিস্যাকারাইড। তারপরেই যেটা আছে তোমাদের মানে এনসিইআরটিতে তারপরেই যেটা আছে সেটা হচ্ছে স্টার্চ। এবং স্টার্চ কি? স্টোর হাউস অফ দ্য এনার্জি ইন প্ল্যান্ট। এটা বলছে যে এখানে লেখা আছে যে স্টোর হাউস অফ এনার্জি ইন প্ল্যান্ট, মানে উদ্ভিদের প্রধানত শক্তি দেয়। তাহলে স্টোর হাউস অফ এনার্জি ইন প্ল্যান্ট, উদ্ভিদের প্রধান শক্তি দেবে যেটা, তো সেটাই হচ্ছে স্টার্চ। স্টার্চের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি সঞ্চিত থাকে, মানে উদ্ভিদের যে সঞ্চিত খাদ্য তো সেটাই হচ্ছে স্টার্চ। এবং তার সঙ্গে সঙ্গে যে পোর্শন আছে তো সেটা হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন আরও এক রকমের পলিস্যাকারাইড। এবং গ্লাইকোজেন প্রধানত এনসিইআরটিতে যেগুলো লেখা আছে আমি আগে লিখছি, গ্লাইকোজেন ফাউন্ড ইন অ্যানিমালস, রাইট। তাহলে গ্লাইকোজেন প্রধানত অ্যানিমালসে পাওয়া যায় এবং এরা প্রধানত স্টোরেজ ফর্ম অফ এনার্জি, তার মানে এরা প্রধানত এনার্জি প্রোভাইড করে। স্টার্চ এবং গ্লাইকোজেন উদ্ভিদের ক্ষেত্রে এনার্জি প্রোভাইড করবে স্টার্চ, এবং প্রাণীদের ক্ষেত্রে প্রধানত এনার্জি প্রোভাইড করবে গ্লাইকোজেন। সো দে আর স্টোরেজ ফর্ম অফ এনার্জি, মানে শক্তি যে ফর্মে প্রধানত স্টোর থাকে সেটা হচ্ছে স্টার্চ এবং গ্লাইকোজেন। কারণ এদের মধ্যে যে কেমিক্যাল বন্ড যেগুলো থাকে সেই বন্ডের মধ্যে প্রচুর পরিমাণে শক্তি থাকে।
এবং এক্ষেত্রে যে গ্লাইকোজেন যেটা দেখছো, এই গ্লাইকোজেনে আরও কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস তোমাকে মনে রাখতে হবে। গ্লাইকোজেনের রাইট এন্ড মানে ডান দিকের পোর্শন, সো রাইট এন্ড রিডিউসিং, আমি রিডিউসিং সুগার সম্পর্কে বলেছি যে কোনটা রিডিউসিং হবে, তাহলে রাইট এন্ডে প্রধানত ফ্রি অ্যানোমেরিক কার্বন থাকবে, সেই জন্য ডান দিকের অংশ কিন্তু রিডিউসিং হবে। অ্যান্ড দ্য লেফট এন্ড এবং এর যে বাঁ দিকের পোর্শন, লেফট এন্ড কিন্তু নন রিডিউসিং। তাহলে গ্লাইকোজেন যে আছে, গ্লাইকোজেনের রাইট এন্ড রিডিউসিং এবং লেফট এন্ড কিন্তু গ্লাইকোজেনের নন রিডিউসিং হবে। এবং তার সঙ্গে সঙ্গে গ্লাইকোজেন কিন্তু একটা ব্রাঞ্চড সুগার, তাহলে গ্লাইকোজেনে আমরা অসংখ্য ব্রাঞ্চড দেখতে পাবো। সো দিস ইজ ব্রাঞ্চড সুগার। গ্লাইকোজেনের স্ট্রাকচার আমি দেখব, আগে একটু লেখাগুলো দেখে নাও। এবং আরও একটা পলিস্যাকারাইড তোমাদের এক্ষেত্রে দেওয়া আছে, তো সেটা হচ্ছে ইনিউলিন। আরও একটা পলিস্যাকারাইড তোমাদের পড়তে হবে, তো সেটা হচ্ছে ইনিউলিন। ইনিউলিন প্রধানত পলিমার অফ ফ্রাক্টোজ, মানে অসংখ্য ফ্রাক্টোজ পরস্পরের সঙ্গে গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত হয়ে ইনিউলিন তৈরি করে। সো দিস ইজ পলিমার অফ ফ্রাক্টোজ, অর্থাৎ ইনিউলিন হলো ফ্রাক্টোজের পলিমার। জায়গাতে আরও কিছু বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো, স্টার্চ, আয়োডিনের প্রধানত কালার কিন্তু নর্মালি বেগুনি হয়, এবং স্টার্চে যদি আমরা আয়োডিন দিই তাহলে আয়োডিনের বেগুনি বর্ণ এক্ষেত্রে ব্লু হয়ে যায়। এর কারণটা কি? এর কারণটাই হচ্ছে এটা যে স্টার্চে কিছু হেলিক্যাল পার্ট থাকে, এরকম স্টার্চে কিছু হেলিক্যাল পার্ট থাকবে এবং সেই হেলিক্যাল পার্টের মধ্যে প্রধানত আয়োডিন ট্র্যাপড হয়ে যাবে, এবং সেই কারণের জন্যই আয়োডিনের এক্ষেত্রে কালার কিন্তু এক্ষেত্রে ব্লু কালার হয়ে যায়। আয়োডিনের নর্মাল কালার কিন্তু বেগুনি, এবং সেই বেগুনি বর্ণ এক্ষেত্রে ব্লু হয়ে যায়। কিন্তু সেলুলোজের মধ্যে যেহেতু কোনো কমপ্লেক্স হেলিক্স নেই, তাহলে দেখো সেলুলোজের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটবে না, কারণ সেলুলোজে নো হেলিক্স, সেলুলোজে যেহেতু কোনো হেলিক্স নেই, সেই জন্য সেলুলোজ কিন্তু আয়োডিনের বর্ণকে কিন্তু পরিবর্তন করতে পারবে না। সুতরাং আয়োডিন কালার এক্ষেত্রে আয়োডিন যদি সেলুলোজে আমরা দিই, আয়োডিন কালার এক্ষেত্রে নট চেঞ্জ, অর্থাৎ আয়োডিনের কালারের কিন্তু এক্ষেত্রে কোনো রকম পরিবর্তন হবে না। এবং সেলুলোজের গুরুত্বপূর্ণ যে বিষয়, সেলুলোজে যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্ল্যান্ট সেল ওয়ালে মেন কম্পোনেন্ট। সুতরাং উদ্ভিদের কোষ প্রাচীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কম্পোনেন্ট, তো সেটাই হচ্ছে সেলুলোজ। এছাড়া আরও একটি পলিস্যাকারাইড তোমাদেরকে পড়তে হবে এনসিইআরটিতে, যেভাবে লেখা আছে আমি আগে প্রথমে লিখছি, তারপরে এগুলো সম্পর্কে আমি বলবো ডিটেলসে। এক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে কাইটিন। তো কাইটিন হচ্ছে কোথায় পাওয়া যাবে? এক্সোস্কেলিটন অফ আর্থ্রোপোড, অর্থাৎ সন্ধিপদী পর্বের প্রাণীদের যে এক্সোস্কেলিটন আছে, এক্সোস্কেলিটন অফ আর্থ্রোপোডে আমরা প্রধানত কাইটিন দেখতে পাবো। এছাড়া কাইটিনকে আমরা কোথায় দেখতে পাবো? কাইটিনকে আমরা দেখতে পাবো ফাঙ্গাল সেল ওয়ালে, অর্থাৎ ছত্রাকের কোষ প্রাচীরে আমরা কিন্তু কাইটিনকে আমরা দেখতে পাবো। সো ফাঙ্গাল সেল ওয়াল। এবং কাইটিন কিন্তু একটা কমপ্লেক্স পলিস্যাকারাইড, কিন্তু এরা কিন্তু হোমো পলিস্যাকারাইড। সো দে আর হোমো পলিমার্স। কাইটিন কিন্তু হোমোপলিমার্স। কার হোমোপলিমার্স আমরা একটু পরে আসছি। এছাড়া কিছু কিছু অংশ তোমাদেরকে দেখতে পাবে জাস্ট অ্যামাইনো সুগার এবং কেমিক্যালি মডিফাইড সুগার, যেমন গ্লুকোজ অ্যামাইন এবং এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামাইন। তো এনসিইআরটিতে প্রধানত এই অংশগুলোই আছে যে পলিস্যাকারাইডে প্রধানত লং চেন একটা সুগার বলা হয়। এবং এক্ষেত্রে সেলুলোজ সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে, অর্থাৎ সেলুলোজ জাস্ট যেটা দেওয়া আছে যে সেলুলোজের প্রধানত গ্লুকোজের প্রধানত মনোমার, এবং তার সঙ্গে সঙ্গে স্টার্চ এবং গ্লাইকোজেন। তাহলে স্টার্চ এবং গ্লাইকোজেন, তো এবং গ্লাইকোজেনে এক্ষেত্রে দেখো যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিডিউসিং এবং নন রিডিউসিং দুটো এন্ড থাকবে, এবং এটা কিন্তু ব্রাঞ্চড সুগার। এবং ইনিউলিন হচ্ছে পলিমার অফ ফ্রুক্টোজ, এবং তার সঙ্গে সঙ্গে স্টার্চ কীভাবে আয়োডিনের বেগুনি বর্ণকে নীল বর্ণে পরিণত করে এই অংশটা পড়তে হবে। সেলুলোজ কেন এটাকে মানে আয়োডিনের বেগুনি বর্ণকে কেন সে নীল করে না, এই অংশটা। এবং সেলুলোজ প্রধানত আমরা কোথায় দেখতে পাবো, এবং কাইটিন দেখো এক্সোস্কেলিটন অফ আর্থ্রোপোডে আমরা দেখতে পাবো। এরপরে এই যে পলিমার বা এরপরে আমরা এই যে সমস্ত পলিস্যাকারাইড যেগুলো আছে, তো সেই পলিস্যাকারাইডগুলো সম্পর্কে একটু আমরা আইডিয়া নিয়ে নেব। অর্থাৎ এই যে প্রত্যেকটা অংশ যেগুলো তোমাদের এনসিইআরটিতে তোমাদের যেমন ইনক্লুড করা আছে, তো সেই জন্য একটু ডিটেলসে তোমাদেরকে জানতে হবে। কেবলমাত্র ইম্পর্টেন্ট অংশগুলোই তোমাদেরকে বলবো। দেখো, প্রথম যেটা আছে তো সেটাই হচ্ছে সেলুলোজ। অর্থাৎ পলিস্যাকারাইডকে প্রধানত আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হোমো পলিস্যাকারাইড এবং আরও একটা হেটারো পলিস্যাকারাইড। হোমো পলিস্যাকারাইড মানে কি? হোমো পলিস্যাকারাইড মানে সেটা যে মনোমার দিয়ে তৈরি হবে, সমস্ত মনোমার যদি একই রকম হয় তো তখনই তাকে আমরা বলবো হোমো পলিস্যাকারাইড। তার মানে সেম মনোমার্স দিয়ে এগুলো তৈরি হবে। যেমন সেলুলোজ হচ্ছে লিনিয়ার পলিমার অফ দ্য বিটা ডি গ্লুকোজ। তার মানে এক্ষেত্রে কি হবে? অসংখ্য গ্লুকোজ প্রধানত
গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত হবে, চেনের মতো যুক্ত হবে, এবং এক্ষেত্রে যে বন্ড থাকবে সেটা হচ্ছে β1,4 গ্লাইকোসাইডিক বন্ড। β1,4 গ্লাইকোসাইডিক বন্ড কোথায় পাবো আমরা? সেলুলোজে পাবো, এবং এটা আনব্রাঞ্চড, মানে কোনো রকম ব্রাঞ্চিং থাকবে না। এবং সেলুলোজ হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট অর্গানিক মলিকুল অন আর্থ। তাহলে সব থেকে বেশি যে অর্গানিক মলিকুল যেটা পৃথিবীতে পাওয়া যায় তো সেটাই হচ্ছে সেলুলোজ, কারণ সেল ওয়ালের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান সেলুলোজ। এবং সেলুলোজকে কিন্তু কখনোই মানুষ কিন্তু ডাইজেস্ট করতে পারে না, কারণ β1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ ভাঙার জন্য কোনো এনজাইম মানুষের মধ্যে থাকে না, এবং সেই জন্য মানুষ কিন্তু সেলুলোজকে ডাইজেস্ট করতে পারে না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু টার্মাইট এটাকে ডাইজেস্ট করতে পারে, উইপোকা ডাইজেস্ট করতে পারে, কারণ এর মধ্যে ট্রাইকোনিমফা থাকে, ঠিক আছে, ট্রাইকোনিমফা। তো এক্ষেত্রে সেলুলোজ বাই দ্য ট্রাইকোনিমফা, তো ট্রাইকোনিমফা প্রধানত এই β1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ ভাঙার জন্য এনজাইম সিক্রেট করে, মানে টার্মাইটের ডাইজেস্টিভ সিস্টেমে ট্রাইকোনিমফা থাকে, এবং এটা প্রধানত β1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ ভাঙার জন্য এনজাইম তৈরি করে, এবং সেই জন্যই টার্মাইট কিন্তু এই সেলুলোজকে ডাইজেস্ট করতে পারে। ইন ইউরোকর্ডেটস দ্য এনিম্যাল দেয়ার অকার দ্য সেলুলোজ লাইক মেটেরিয়াল অ্যান্ড দিস ইজ কল্ড দ্য টিউনিসিন। কোনো এনিম্যালস যেমন ইউরোকর্ডেট যেগুলো আছে, তো সেই ইউরোকর্ডেটের মধ্যে বা টিউনিকেট যেগুলোকে বলা হয়, তো তাদের যে বাইরের যে আবরণ তো তাকেই আমরা বলবো টিউনিক বা টেস্ট, এবং এই টিউনিক বা টেস্ট প্রকৃতপক্ষে এই সেলুলোজের মতো মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, সেই জন্য একে এনিম্যাল সেলুলোজ বলা হয়। ইট অলসো ইউজ টু ফর্ম দ্য রেয়ন ফাইবার অর দ্য আর্টিফিশিয়াল সিল্ক। তাহলে আর্টিফিশিয়াল সিল্ক কিন্তু প্রকৃতপক্ষে সেলুলোজ। আবার মাথায় রাখবে, আর্টিফিশিয়াল সিল্ক কিন্তু প্রকৃতপক্ষে সেলুলোজ, অর দ্য রেয়ন ফাইবার প্রকৃতপক্ষে সেলুলোজ। তাহলে সেলুলোজে এই অংশগুলো ইম্পর্টেন্ট, এরা হচ্ছে মোনোমার। তাহলে সেলুলোজ হচ্ছে এক রকমের হোমোপলিস্যাকারাইড, এক্ষেত্রে β1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দেখা যায়, এবং তার সঙ্গে সঙ্গে এনিম্যাল সেলুলোজ কোনটা সেটা বললাম। এবং দেখো এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্টার্চ। স্টার্চ ইট ইজ দ্য মেন স্টোরড ফুড ইন প্ল্যান্ট। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে প্রধান যে সঞ্চিত খাদ্যবস্তু যার মধ্যে প্রচুর এনার্জি থাকে তো সেটাই হচ্ছে স্টার্চ, এবং স্টার্চও কিন্তু এক রকমের হোমোপলিস্যাকারাইড, এবং এক্ষেত্রে আলফা ডি গ্লুকোজ ইউনিট থাকবে। তার মানে গ্লুকোজ মোনোমারগুলো যেভাবে যুক্ত হবে, যে গ্লুকোজ এক্ষেত্রে থাকবে সেটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। এবং স্টার্চ কনসিস্ট অফ দ্য টু টাইপস অফ চেন। দেখো প্রথমেই যেটা তোমাদেরকে দেখালাম যে স্টার্চ কিন্তু এক রকমের ব্রাঞ্চড, এক্ষেত্রে হোমোপলিস্যাকারাইড। তো এই জায়গাতে দেখো স্টার্চে যদি আমরা স্ট্রাকচার দেখি তো দুটো পোর্শন আমরা দেখতে পাবো, একটা হচ্ছে অ্যামাইলোজ এবং আরেকটা অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ কি 250 থেকে 300টা গ্লুকোজ ইউনিটস আর অ্যারেঞ্জড ইন অ্যান আনব্রাঞ্চড চেন বাই α1,4 লিঙ্কেজ। এক্ষেত্রে দেখো অনেকগুলো গ্লুকোজ আছে, 1, 2, 3, 4 এরকম 200 থেকে 300টা গ্লুকোজ মলিকুল, অর্থাৎ আলফা ডি গ্লুকোজ α1,4 লিঙ্কেজ দিয়ে। দেখো প্রত্যেকটা গ্লুকোজ প্রধানত যে গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত হচ্ছে তার নাম α1,4 লিঙ্কেজ। এই α1,4 লিঙ্কেজ দিয়ে যুক্ত হয়ে তারা যেটা তৈরি করছে সেটা হচ্ছে অ্যামাইলোজ। আর অ্যামাইলোপেকটিন তাহলে কি হচ্ছে? একটা ব্রাঞ্চড চেন মলিকুল, মানে অ্যামাইলোজ থেকে বেরিয়ে আসছে। তাহলে দেখো এই যে ব্রাঞ্চড চেন মলিকুল যেটা অ্যামাইলোপেকটিন বলছি, এর মধ্যেও কিন্তু α1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হচ্ছে, কিন্তু এই যে ব্রাঞ্চিং পয়েন্টে যে লিঙ্কেজ আছে সেটা হচ্ছে α1,6 লিঙ্কেজ, রাইট? তাহলে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন এই যে দুটো চেন, এই দুটো চেনের মধ্যেই কিন্তু α1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে। কিন্তু এই অ্যামাইলোপেকটিন যেটা ব্রাঞ্চড হিসাবে অ্যামাইলোজ থেকে বেরিয়ে আসছে, তো তার মধ্যে আমরা α1,6 লিঙ্কেজ দেখতে পাবো, এবং অ্যামাইলোপেকটিন কিন্তু ছোট হয়। অ্যাপ্রক্সিমেটলি 30 গ্লুকোজ ইউনিটস আর লিঙ্কড বাই α1,4 অ্যান্ড α1,6 লিঙ্কেজ। তাহলে অ্যামাইলোপেকটিনে 30টা গ্লুকোজ থাকবে, আর অ্যামাইলোজে অন্তত 250 থেকে 300টা গ্লুকোজ থাকবে, এবং এরকমভাবে অসংখ্য চেন মিলে প্রধানত স্টার্চ তৈরি করে। স্টার্চ প্রেজেন্ট ইন পটেটো কন্টেন্স দ্য 20% অ্যামাইলোজ অ্যান্ড 80% অ্যামাইলোপেকটিন। এরপরে যে অংশে যাব সেটা হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন হচ্ছে স্টোরেজ ফর্ম অফ কার্বোহাইড্রেট ইন দ্য এনিম্যালস। তাহলে এনিম্যালসের ক্ষেত্রে যে স্টোরেজ কার্বোহাইড্রেট তো সেটাই হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন ইজ লিভার স্টোর ইন লিভার অ্যান্ড মাসেল। তাহলে আমাদের যকৃৎ এবং পেশিতে গ্লাইকোজেন সঞ্চিত থাকে। স্টোরেজ অফ দ্য গ্লাইকোজেন ইজ লিভার দেন দ্য মাসেল। তার মানে এই যে লিভার আর মাসেলসে গ্লাইকোজেন সঞ্চিত থাকে, এর মধ্যে লিভারে কিন্তু গ্লাইকোজেনের পরিমাণ বেশি থাকে। গ্লাইকোজেন ইজ অলসো কল্ড অ্যাজ এনিম্যাল স্টার্চ। গ্লাইকোজেনকে এনিম্যাল স্টার্চও বলা হয়। গ্লাইকোজেন ইজ হাইলি ব্রাঞ্চড পলিমার অফ দ্য আলফা ডি গ্লুকোজ। অর্থাৎ স্টার্চে আমরা যেমন দেখলাম যে ব্রাঞ্চিং কম হয়, কিন্তু গ্লাইকোজেনে দেখো ব্রাঞ্চিং অনেক বেশি হয়, ঠিক আছে? তাহলে গ্লাইকোজেন ইজ ফর্মড বাই 1,4 বন্ড লিঙ্কেজ এবং তার সঙ্গে সঙ্গে 1,6 লিঙ্কেজ। সুতরাং দেখো স্টার্চ এবং গ্লাইকোজেনের স্ট্রাকচারে সিমিলারিটি আছে, কেবলমাত্র ডিসিমিলারিটি যেটা তো সেটা হচ্ছে যে স্টার্চের মধ্যে আমরা দেখব যে
এই যে অ্যামাইলোপেকটিন কম আছে, কিন্তু এই জায়গাতে আমরা দেখবো যে অ্যামাইলোপেকটিন কিন্তু অনেক বেশি আছে, ঠিক আছে। সুতরাং এটাই হচ্ছে মেন পার্থক্য এই দুটোর মধ্যে, স্টার্চ এবং তার সঙ্গে সঙ্গে স্টার্চ কিন্তু এক্ষেত্রে স্টোরেজ পলিস্যাকারাইড ইন কেস অফ প্ল্যান্টস, আর গ্লাইকোজেন হচ্ছে স্টোরেজ পলিস্যাকারাইড ইন অ্যানিমালস। এবং গ্লাইকোজেন ইজ স্টোরড ফুড অফ দ্য ফাঞ্জি, ফাঞ্জির ক্ষেত্রেও কিন্তু গ্লাইকোজেন থাকে জেনারেলি। দেখো বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ফাঞ্জিকে কিন্তু প্ল্যান্ট গ্রুপসের মধ্যে রেখেছেন, কিন্তু প্ল্যান্টসের মধ্যে যে সঞ্চিত খাদ্য সেটা কিন্তু গ্লাইকোজেন, সেটা কিন্তু অ্যানিমালসের মতো। সো দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপরে তোমাদের যেটা আছে এনসিআরটিতে যেটা আছে সেটা হচ্ছে কাইটিন। তো কাইটিন প্রধানত কি বললাম, যে কাইটিন প্রধানত এক রকমের মোনোস্যাকারাইড, এটা হচ্ছে হোমো পলিস্যাকারাইড। তাহলে এর মধ্যে লিনিয়ার পলিমার অফ দ্য এন অ্যাসিটাইল ডি গ্লুকোসামাইন উইথ বিটা 1 ফর লিঙ্কেজ। এক্ষেত্রে যে মনোমার যেটা থাকবে সেটা হচ্ছে এন অ্যাসিটাইল ডি গ্লুকোসামাইন, মানে এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন বা নাগের পলিমার। এবং দেখো এক্সোস্কেলেটন অফ দ্য আর্থ্রোপোড অ্যান্ড দ্য সেল ওয়ালস অফ ফাঞ্জি, মানে আর্থ্রোপোডের এক্সোস্কেলেটনে পাওয়া যায় এবং ফাঞ্জির কোষ প্রাচীরে পাওয়া যায় সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট অর্গানিক মলিকুল অন আর্থ। তাহলে সব থেকে বেশি যে অর্গানিক মলিকুল যেটা প্রধানত পাওয়া যায় টোটাল পৃথিবীতে, তো সেটা হচ্ছে সেলুলোজ, এবং সেকেন্ড যেটা পাওয়া যাবে তো সেটা হচ্ছে কাইটিন। ইট ইজ অলসো কল্ড অ্যাজ দ্য ফাঙ্গাল সেলুলোজ, যেহেতু ফাঞ্জির কোষ প্রাচীরে যেহেতু একে পাওয়া যায় তো সেই জন্য একে ফাঙ্গাল সেলুলোজও বলা হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইনিউলিন, লিনিয়ার পলিমার অফ দ্য ফ্রাক্টোজ ইউনিটস লিঙ্কড বাই বিটা 1,2 বন্ড। তাহলে ফ্রাক্টোজ, অসংখ্য ফ্রাক্টোজ বিটা 1,2 গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে প্রধানত যুক্ত থেকে ইনিউলিন তৈরি করে। ইট ইজ এ স্মলেস্ট স্টোরেজ পলিস্যাকারাইড, সব থেকে ছোট যে স্টোরেজ পলিস্যাকারাইড তো সেটাই হচ্ছে ইনিউলিন। এছাড়া যেটা তোমাদেরকে বলছিলাম যে কিছু হেটারো পলিস্যাকারাইড তোমাদের আছে সিলেবাসে, মানে এক্ষেত্রে এনসিআরটিতে সেটা বলা আছে। যেমন হেটারো পলিস্যাকারাইড মানে কি বিভিন্ন মোনোস্যাকারাইড দিয়ে তৈরি হয়, যেমন হায়াল ইউরোনিক অ্যাসিড। হায়াল ইউরোনিক অ্যাসিড আমাদের আম্বিলিকাল কর্ডে থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে দেখো হেপারিন, এটাও এক রকমের হেটারো পলিস্যাকারাইড। আমরা জানি যে হেপারিন প্রধানত রক্ততঞ্চন প্রধানত ব্যাহত করে, তঞ্চন রোধক পদার্থ হিসেবে ইউজড হয়। এবং পেকটিন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিথাইলেটেড গ্যালাক্টিউরোনিক অ্যাসিড প্লাস গ্যালাক্টোজ প্লাস অ্যারাবিনোজ দিয়ে তৈরি হয়, এবং কোষ প্রাচীরে প্রচুর পরিমাণে পেকটিন থাকে। এবং ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেড মিডল ল্যামেলা তৈরি করে, এবং ইট ইজ অলসো কল্ড অ্যাজ দ্য প্ল্যান্ট সিমেন্ট, একে প্ল্যান্ট সিমেন্টও বলা হয়। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকান। পেপটাইডোগ্লাইকান প্রেজেন্ট ইন সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া। পেপটাইডোগ্লাইকান প্রধানত দুই ধরনের প্রধানত পলিস্যাকারাইড নিয়ে গঠিত হবে, এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন এবং এন অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড। নাগ এবং নাগ আর নাম মিলে একটা বড় চেন তৈরি করে, এবং তার সঙ্গে প্যারালালি আরও একটা চেন থাকে, মানে এরকম টাইপের, এরকম ধর একটা চেন আছে, এরকম একটা চেন আছে, এবং এই প্রত্যেকটা চেন এই জায়গাতে নাগ আছে, আবার নাম থাকবে, সুতরাং নাম, আবার নাগ, আবার নাম, সুতরাং এরকম ডিফারেন্ট টাইপের এরকম নাগ এবং নাম থাকবে। এবং এই চেনের মধ্যে আবার ছোট ছোট টেট্রাপেপটাইড এরকমভাবে বন্ড তৈরি হয়ে প্রধানত এই পেপটাইডোগ্লাইকান তৈরি করে। তাহলে পেপটাইডোগ্লাইকান প্রধানত ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান পেপটাইডোগ্লাইকান। এছাড়া অ্যাগার আগার, এটাও কিন্তু এক রকমের মিউকোপলিস্যাকারাইড হুইচ ইজ অবটেন ফ্রম দ্য সাম রেড অ্যালগি, কিছু রেড অ্যালগি থেকে পাওয়া যায়, যেমন গ্রাসিলারিয়া, জেলিডিয়াম এবং কন্ড্রাস। এবার একটু এনসিআরটিতে দেখে নাও যে অংশগুলো আমি আলোচনা করলাম, একটু এনসিআরটিতে তোমরা দেখে নাও যে কার্বোহাইড্রেটের প্রধানত কোন অংশগুলো এক্ষেত্রে দেওয়া আছে। সুতরাং কার্বোহাইড্রেটের কোন অংশগুলো পড়তে হবে একটু দেখো। তাহলে দেখো এক্ষেত্রে সুগারস, এক্ষেত্রে যেটা বলছে যে স্ট্রাকচার যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে সুগারস যেমন কার্বোহাইড্রেট আছে, একটু জাস্ট আমি লেট মি চেঞ্জ দ্য কালার, ওকে। এবার দেখো এক্ষেত্রে সুগারস মানে কার্বোহাইড্রেট, এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে গ্লুকোজ এবং রাইবোজ। তাহলে গ্লুকোজের স্ট্রাকচার মাথায় রাখবে এবং রাইবোজের স্ট্রাকচার মাথায় রাখবে। গ্লুকোজ হচ্ছে 6 কার্বনযুক্ত সুগার এবং রাইবোজ 5 কার্বনযুক্ত সুগার। তো এই দুটো স্ট্রাকচার কিন্তু একটু তোমাদেরকে পড়তে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে পলিমার যেটা বললাম, অর্থাৎ যে বায়োমলিকুল সেক্ষেত্রে আছে, মানে যে অংশগুলো ইম্পর্টেন্ট আছে, কার্বোহাইড্রেটের যে অংশগুলো আছে তো সেটাই তোমাদেরকে বলবো। দেখো এক্ষেত্রে যেটা মেনলি মেনশন করা আছে সেটা হচ্ছে পলিস্যাকারাইড, এবং পলিস্যাকারাইড কিন্তু ইনসলেবল প্যালেট, ঠিক আছে। তাহলে এরা কিন্তু ইনসলেবল প্যালেট, মানে অ্যাসিড ইনসলেবল প্যালেট প্রধানত পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড হচ্ছে লং চেনস অফ দ্য সুগারের লং চেন প্রধানত পলিস্যাকারাইড। এবং এক্ষেত্রে দেখো সেলুলোজ সম্পর্কে আমি আলোচনা করলাম, এবং এক্ষেত্রে দেখো স্টার্চ আছে, তো স্টার্চ এবং অ্যানিমালসের ক্ষেত্রে গ্লাইকোজেন থাকবে,
এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে দেখো ইনিউলিন, তাহলে এই অংশগুলো প্রধানত তোমাদেরকে পড়তে হবে। এবং গ্লাইকোজেনের ক্ষেত্রে দেখো কোন পোর্শনটা রিডিউসিং এন্ড এবং কোনটা হচ্ছে নন রিডিউসিং এন্ড, এনসিইআরটিতে দেখতে পাচ্ছ এবং আমি এগুলো লিখেও দিয়েছি। এবং স্টার্চ ফ্রম দ্য হেলিক্যাল সেকেন্ডারি স্ট্রাকচার, ইনফ্যাক্ট দ্য স্টার্চ ক্যান হোল্ড আয়োডিন মলিকুল ইন দ্য হেলিক্যাল পোর্শন। যেহেতু স্টার্চের যে হেলিক্যাল পোর্শনে প্রধানত তারা আয়োডিনকে তারা প্রধানত ক্যাপচার করে রাখতে পারে, সেই জন্য আয়োডিনের বেগুনি বর্ণ ব্লু হয়ে যায়, নীল হয়ে যায় যখন আমরা স্টার্চে দিই। কিন্তু সেলুলোজ ডাজ নট কন্টেইন দ্য কমপ্লেক্স হেলিক্সেস অ্যান্ড হেন্স ক্যান নট হোল্ড দ্য আয়োডিন। ওকে, এবং এই জায়গাতে দেখো ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ এ পোর্শন অফ গ্লাইকোজেন। তাহলে গ্লাইকোজেন হচ্ছে একটা ব্রাঞ্চড পলিস্যাকারাইড, এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ব্রাঞ্চড পলিস্যাকারাইডে অসংখ্য ব্রাঞ্চিং আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে ব্রাঞ্চড পলিস্যাকারাইড গ্লাইকোজেন। এবং তার সঙ্গে সঙ্গে দেখো প্ল্যান্ট সেল ওয়াল আর মেড আপ অফ দ্য সেলুলোজ, উদ্ভিদ কোষের কোষপ্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি। পেপার মেড ফ্রম দ্য প্ল্যান্ট পাল্প অ্যান্ড দ্য কটন ফাইবার, তাহলে কোনো পেপার আমরা যে কাগজ তৈরি করি তার সঙ্গে সঙ্গে কটন ফাইবার, এটাও কিন্তু সেলুলোজিক প্রধানত কম্পোনেন্ট। দেয়ার আর মোর কমপ্লেক্স পলিস্যাকারাইড ইন নেচার হ্যাভ দ্য বিল্ডিং ব্লক অফ দ্য অ্যামাইনো সুগার। দেখো তাহলে গ্লুকোজ অ্যামাইন, এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামাইন মানে নাগ। সুতরাং এই যে নাগ আছে, যেটা আমরা দেখলাম যে ব্যাকটেরিয়া কোষপ্রাচীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে কাইটিন, তাহলে কাইটিনও কিন্তু একটা কমপ্লেক্স পলিস্যাকারাইড। দিস কমপ্লেক্স পলিস্যাকারাইডস আর মোস্টলি দ্য হোমোপলিমার্স, তাহলে কাইটিন হচ্ছে মোস্টলি হোমোপলিমার্স। তো এই অংশগুলোই প্রধানত খুব ছোট্ট পোর্শন দেওয়া আছে প্রধানত এনসিইআরটিতে, কিন্তু তবুও যেগুলো তোমাদেরকে বললাম যে কার্বোহাইড্রেট পড়তে গেলে অবশ্যই কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কোন অংশগুলো মোনোস্যাকারাইড কোনগুলো, এবং তার সঙ্গে সঙ্গে ডাইস্যাকারাইড কোনগুলো, ডাইস্যাকারাইডের এক্সাম্পল মাথায় রাখতে হবে, কোনটা রিডিউসিং সুগার কোনগুলো, নন রিডিউসিং সুগার, এবং পলিস্যাকারাইড কোনগুলো, স্ট্রাকচারাল পলিস্যাকারাইড কোনগুলো, স্টোরেজ পলিস্যাকারাইড, হোমো পলিস্যাকারাইড কোনগুলো, হেটারো পলিস্যাকারাইড কোনগুলো, তাদের কম্পোনেন্ট কোনগুলো হবে, সেলুলোজ প্রধানত কোথায় পাওয়া যায়, কাইটিন কোথায় পাওয়া যায়, এই পোর্শনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আশা করি তোমরা কার্বোহাইড্রেট সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। এর পরের দিন আমি প্রোটিন সম্পর্কে আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই, সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।